গল্পের নাম আষাঢ় রাতের সন্ধ্যা। কলমে রাইসা জোবায়ের রিপ্তি। গল্পের প্রথম পর্ব। 4 বছর আগে ভালোবাসার মানুষটার বিয়ের দিনে নিজের বাড়ি, শহর, প্রিয়জন ছেড়ে চলে গিয়েছিল সন্ধ্যা। আজ দীর্ঘ 4 বছর পর আবারও পা রাখল সেই চিরচেনা শহরে। শহরটাতে পা রাখতেই পুরনো সেই অতীতটা আবার মনে পড়ে গেল। এই 4 বছরে শহরের কত কিছু বদলে গেছে, অথচ সন্ধ্যার সেই বাজে তিক্ত অনুভূতিগুলোর এখনো বদল ঘটেনি। ভালোবাসার মানুষটা সহ নিজের পরিবারের থেকে পাওয়া ধোঁকা আর প্রতারণার যন্ত্রণাটা আজও সন্ধ্যাকে তিলে তিলে শেষ করে দেয়। আজ আবারও ফিরতে হচ্ছে সেই সব প্রতারকদের মাঝখানে। এই তো 4 বছর আগে নিজের ভালোবাসার মানুষটার সাথে বড় বোনের বিয়ের কথা শুনে রীতিমতো চমকে গিয়েছিল সেদিন সন্ধ্যা। খেতে থাকা খাবারটা আর গিলতে পারেনি সেদিন। সোফায় বসে সন্ধ্যার বাবা আর চাচা সন্ধ্যার বড় বোন শ্রেয়া আর সন্ধ্যার চাচাতো ভাই নিখিলের বিয়ে নিয়ে কথা বলছিল। নিখিল নাকি নিজ থেকে জানিয়েছিল সে শ্রেয়াকে বিয়ে করতে চায়। তারা দুজন দুজনকে নাকি ভালোবাসে। অথচ সন্ধ্যার গোটা পরিবার জানত সন্ধ্যা নিখিল বলতে পাগল। মূলত কয়েকদিন যাবৎ শ্রেয়ার বিয়ে নিয়ে কথাবার্তা চলছিল বাড়িতে। তবে নিখিল সে যে শ্রেয়াকে বিয়ে করতে চাইবে এটা যেন কল্পনার বাহিরে ছিল। আর শ্রেয়াও নাকি সম্মতি দিয়েছে শ্রেয়াকে বিয়ে করা নিয়ে। সন্ধ্যা অবাক হচ্ছে এসব কথাবার্তা শুনে। শ্রেয়া তো জানত সন্ধ্যা নিখিলকে ভালোবাসে। আর নিখিল সে কিভাবে শ্রেয়াকে বিয়ে করতে চায়। নিখিল তো জানে সন্ধ্যা তাকে কতটা ভালোবাসে। আর শ্রেয়া কি করে বড় বোন হয়ে ছোট বোনের ভালোবাসার মানুষকে বিয়ে করতে চাওয়া নিয়ে সম্মতি প্রকাশ করতে পারে। সন্ধ্যা আর খাবার গিলতে পারল না। অর্ধেক খাবার রেখেই হাত ধুয়ে উঠে হন্তদন্ত হয়ে বাবা চাচার সামনে দাঁড়াল। বাবার হাত ধরে বলল, বাবা তুমি আপুর সাথে কার বিয়ের কথা বললে? সন্ধ্যার বাবা নজরুল ইসলাম সন্ধ্যার মায়ের দিকে তাকিয়ে আদেশের সুরে বলল, মেয়েকে রুমে নিয়ে যাও। সন্ধ্যার মা সন্ধ্যার হাত ধরতে নিলে সন্ধ্যা দূরে সরে গিয়ে বলে, রুমে কেন যাব আমি? তোমরা কিভাবে আপুর বিয়ে নিখিল ভাইয়ের সাথে দিচ্ছ? আমি ভালোবাসি তাকে। তার সাথে বিয়ে হবার কথা আমার। আমি এখনই আপুর সাথে কথা বলবো। সন্ধ্যা ছুটে যায় বোনের রুমের দিকে। তার এখনই বোনের সাথে কথা বলতে হবে। তার বোন এটা কিভাবে করতে পারে? তারপর যাবে নিখিলের সাথে কথা বলতে। সন্ধ্যা সোজা শ্রেয়ার রুমে গিয়ে দেখে শ্রেয়া ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াচ্ছে। সন্ধ্যা শ্রেয়ার সামনে দাঁড়িয়ে বলেছিল, আপু এসব কি শুনছি? তুমি জানতে না আমি নিখিল ভাইকে ভালোবাসি। আর নিখিল ভাইও আমায় ভালোবাসে, তাহলে কি করে তাকে বিয়ে করতে চাও তুমি? শ্রেয়া স্পষ্ট জানিয়ে দেয়, নিখিল আমাকে ভালোবাসে সন্ধ্যা। তোকে তো কখনো ভালোই বাসেনি নিখিল। আমরা দুজন দুজনকে ভালোবাসি। তুই মেনে নে সত্যিটা বোন। নিখিল ভাই তোকে ভালোবাসলে ট্রাস্ট মি আমি কখনোই তাকে ভালোবাসতাম না। সন্ধ্যা অবাক হয় বোনের কথা শুনে। আপন বোন কি এরকম হয়? বড় বোন নাকি মায়ের সমতুল্য। তারা নাকি সর্বদা স্যাক্রিফাইস করে ছোটদের জন্য। কই তার বোন তো করতে পারেনি। উল্টো তার ছোট বোনের থেকে তারই ভালোবাসার মানুষটাকে কেড়ে নিল সূক্ষ্মভাবে। সন্ধ্যা ছুটে নিখিলকে খুঁজতে লাগল। সারা বাড়ি খুঁজেও নিখিলকে পেল না। কি একটা মনে হতেই সন্ধ্যা ছাদে আসল। দেখল নিখিল রেলিং ঘেঁষে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। মানুষটা তো প্রমিস করেছিল সে আর সিগারেট খাবে না, তাহলে খাচ্ছে কেন? সন্ধ্যা এগিয়ে আসলো নিখিলের কাছে। গলা তার কাঁপছে। কাঁপা কাঁপা গলাতেই বলল, নিখিল ভাই এসব কি শুনছি আমি? আপনি আপুকে ভালোবাসেন। আপুকে বিয়ে করতে চাচ্ছেন। আপনি জানেন না আমি আপনাকে ভালোবাসি। নিখিল হাতে থাকা সিগারেটটা ফেলে দিল। পিছু ফিরে সন্ধ্যার দিকে তাকাল। চোখ ফুলে গেছে। ভীষণ কেঁদেছে মেয়েটা।
মিষ্টি কালার গোল জামায় একদম বাচ্চাদের মতো লাগছে। কি হলো, চুপ কেন? বলুন না নিখিল ভাই। কি বলবো? আপনি আপুকে বিয়ে করতে চাইছেন কেন? আমি তো ভালোবাসি আপনাকে, সেই ছোট্ট বেলা থেকে। আপনি তো জানতেন সব। আমি শ্রেয়াকে ভালোবাসি সন্ধ্যা। আর আমি এতদিন নিছকই মজার ছলে নিয়েছি তোর সব কথাগুলোকে। সন্ধ্যা অবাক হয়। 5টা বছর ধরে ভালোবাসি ভালোবাসি বলা একটা লোকের কাছে নিছকই মজা মনে হয়। সন্ধ্যা এবার কান্নারত গলায় নিখিলের 2 হাত চেপে ধরে বলল, আমি কোনো মজার ছলে বলিনি নিখিল ভাই। আমি আপনাকে আপুর পাশে মানতে পারবো না। প্লিজ কিছু একটা করুন না। বিয়েটা ভেঙে দিন। আমি আপনাকে ভালোবাসি প্রচণ্ড। আমার দিকটা বুঝুন। নিখিল সন্ধ্যার থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, আমাকে আমার দিকটাও ভাবতে হবে সন্ধ্যা। তুই বলতে পারবি না আমি কখনো তোকে বলছি আমি তোকে ভালোবাসি, বা আকার ইঙ্গিতে বলেছি। আর আমি শ্রেয়াকে ভালোবাসি। সন্ধ্যা এবার চিৎকার করে বলে উঠল, শুনেছি তো আপনি শ্রেয়াকে ভালোবাসেন। কি এমন আছে শ্রেয়ার মাঝে যা আমার মাঝে নেই? জানি না শ্রেয়ার মাঝে কি আছে যা তোর মাঝে নেই। তবে বিশ্বাস কর শ্রেয়াকে দেখলে যা ফিল করি তোকে দেখলে তা ফিল করি না। সন্ধ্যার বুকটা ফেটে আসতেছে। মানুষটা আগে কেন মানা করল না? আপনি আমাকে মানা কেন করেননি নিখিল ভাই শুরুতে? আপনি যদি শুরুতেই বলে দিতেন আপনি শ্রেয়াকে ভালোবাসেন তাহলে নিশ্চয়ই আজ এতটা কষ্ট আমাকে পেতে হতো না। আমি না হয় আগে থেকেই মেনে নিতাম। কিন্তু এখন যে মানতে পারছি না। কষ্টে আমার বুকটা ছিন্নবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তবে শুনে রাখুন এতদিন আপনাকে শুধু ভালোবেসে এসেছি। আজ থেকে বিশ্বাস করুন প্রচণ্ড ঘৃণা করব আপনাকে। আপনারা সবাই আমাকে ঠকিয়েছেন। আমার বাবা যে কিনা জানতো সেও নিজের বড় মেয়ের জন্য আমার সাথে প্রতারণা করল। আমি কোনোদিন আপনাদের ক্ষমা করব না। কথাটা বলে সন্ধ্যা নিজের রুমে এসে খুব কেঁদেছিল। তার পরিবার এমনটা করতে পারল? রুমের দরজা বন্ধ করে ছটফট করছিল গলা কাটা মুরগির মতো। সেদিন সন্ধ্যার মা চেয়েও ছোট মেয়েকে সান্ত্বনা দিতে পারেনি। স্বামীর মুখের উপর কথা তিনি কোনো কালেই বলতে পারেননি। মুখ বুঝে ছোট মেয়ের কষ্ট তিনি দেখে গেলেন। হাসি খুশি সন্ধ্যা সেদিনের পর থেকে অন্ধকারে গুটিয়ে নিয়েছিল নিজেকে। সারা বাড়ির সবার মুখে হাসি বিয়ে উপলক্ষে, অথচ সন্ধ্যা দিন রাত কান্না করতে করতে কাটাত। তার বুকটা ফেটে যেত শ্রেয়া নিখিল দুজনকে একসাথে দেখলে। পাগল পাগল লাগত। সপ্তাহ খানেক পর তাদের বিয়ের দিনও চলে আসলো। কিন্তু সন্ধ্যার পক্ষে সম্ভব হচ্ছিল না বিয়েটা নিজের চোখে দেখার। যেখানে এতদিন নিজেকে তার পাশে বসিয়ে এসেছে আর আজ তার পাশেই তার বড় বোন শ্রেয়া। মানতে কষ্ট হচ্ছিল। দিন শেষে কিভাবে যেন ঠকবাজ প্রতারকেরাই সুখী হয়, যা সন্ধ্যা মেনেই নিতে পারছিল না। তাই তো সেদিন সন্ধ্যা বাড়ি ছেড়ে খালার বাসায় চলে আসে। আর ফিরে যায়নি নিজ বাড়িতে। ও বাড়িতে থাকলে সন্ধ্যা হয়তো নিজেকে শেষই করে দিত। তবে কথায় আছে না, যতই নীড় ছেড়ে চলে যাই না কেন আমরা, দিনশেষে সেই নীড়েই ফিরতে হয় আমাদের। সেজন্য সন্ধ্যাকেও ফিরতে হলো তার নীড়ে। সন্ধ্যার মা ভীষণ অসুস্থ। 5তলা বিল্ডিংয়ের নিচে দাঁড়িয়ে আছে সন্ধ্যা ছাতা মাথায় করে। রাত আনুমানিক 10টা বাজে। আষাঢ় মাস, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এই 5তলা বিল্ডিংয়ের 2তলায় সন্ধ্যাদের ফ্ল্যাট। সন্ধ্যা লাগেজটা নিয়ে ভেতরে ঢুকতেই দেখা হয় দারোয়ানের সাথে। চেয়ারে বসে আছে। সন্ধ্যাকে দেখা মাত্রই চিনে ফেলল। বসা থেকে উঠে দাঁড়িয়ে সন্ধ্যা হাসি মুখে সালাম জানাল। দারোয়ান সালামের জবাব দিয়ে জিজ্ঞেস করল, কেমন আছো সন্ধ্যা মা? 4 বছর পর তোমাকে দেখলাম। সন্ধ্যা মুখে মিষ্টি হাসি ঝুলিয়ে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি চাচা। আপনি? ভালো আছি। আবার চলে যাবা? যেতেও পারি চলে। মায়ের তো শরীরটা ভালো না।
চলো আমি উপর অবধি দিয়ে আসি। না না চাচা, তার দরকার নেই, আমি পারবো। আসছি। সন্ধ্যা চলে আসলো। সিঁড়ি বেয়ে যতই উপরে উঠছে ততই হৃৎপিণ্ডটা জোরে জোরে লাফাচ্ছে। বেখেয়ালিতে আকস্মিক কারো সাথে ধাক্কা লাগায় হাত থেকে লাগেজটা ছিটকে পড়ে যায়। সন্ধ্যা মাথা উঁচু করে তাকায়। দেখে একটা লোক, শরীরে সাদা শার্ট, তার উপর সাদা এপ্রন, তাড়াহুড়ো করে চলে গেল। সরি বলা তো দূরে থাক, ফিরে তাকিয়েও দেখল না। সন্ধ্যা লোকটাকে বেয়াদব বলে লাগেজটা তুলে হাঁটা ধরল। দুতলায় এসে নিজেদের ফ্ল্যাটের দরজায় কলিং বেলটা বাজাল। মিনিট দুয়েক পর দরজাটা খুলে গেল। সন্ধ্যা দরজার পানে তাকাতেই দেখল তার চাচি দাঁড়িয়ে আছে। সন্ধ্যা তার চাচিকে উপেক্ষা করে ভেতরে ঢুকল। বসার ঘরের সোফাতে বসে ছিল সন্ধ্যার বাবা, চাচা আর নিখিল। সন্ধ্যাকে দেখে তারা রীতিমতো চমকে গেল। আর নিখিল সে পলকবিহীন তাকিয়ে রইল সন্ধ্যার দিকে। পরনে অফ হোয়াইট সেলোয়ার কামিজ। আগের থেকেও স্বাস্থ্যবতী হয়েছে। আগের সেই বাচ্চা বাচ্চা ভাবটা নেই মুখে। কেমন অচেনা লাগলো এই সন্ধ্যাকে। সন্ধ্যা ভুলেও কারো দিকে তাকালো না। সবাইকে ইগনোর করে মায়ের রুমে চলে গেল। তার মা বিছানায় শুয়ে আছে। সন্ধ্যা মায়ের মুখের দিকে তাকাল। 4 বছর পর দেখল তার মাকে। কেমন শুকিয়ে গেছে তার মা। নিশ্চয়ই কেউ যত্ন করে না তার মায়ের। সন্ধ্যার চোখ দিয়ে অশ্রু গড়াল। সন্ধ্যা এগিয়ে গেল মায়ের কাছে। পাশে বসে কপালে হাত রেখে কাপা কাপা গলায় সন্ধ্যা বলল, মা। সন্ধ্যার মা চোখ খোলার চেষ্টা করল। আবছা চোখে কাউকে সামনে দেখে বলল, কে? আমি সন্ধ্যা, মা। চিনতে পারছো? সন্ধ্যার মা চমকাল। কয়েকবার চোখ ঝাপটানি দিয়ে বলল, স। সন্ধ্যা, মা। আমার এসেছিস তুই? সন্ধ্যা মাকে জড়িয়ে ধরল। সন্ধ্যার মা এতদিন পর মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে দিল। 4 বছর পর মেয়েকে দেখছে, তবুও সেটা ঝাপসা। চোখের কি একটা যেন হয়েছে। আজকাল সবই ঝাপসা দেখে। আমাকে ছেড়ে আর যাস না, মা। জানিস আমি না তোর চেহারাটা পরিষ্কার দেখতে পাচ্ছি না। কি যে হয়েছে চোখে। আমার না তোর চেহারাটা ভীষণ দেখতে ইচ্ছে করছে। সন্ধ্যা মায়ের হাত নিজের গালে রেখে বলল, আবার তুমি আমাকে দেখতে পারবে, মা। আমি এসে গেছি না। তোমাকে সুস্থ করে তুলব। খেয়েছো রাতে? খেয়েছি তো। কি খেয়েছো? জানি না তো। শ্রেয়া ভাতের সাথে কি যেন খাইয়ে দিয়ে গেছে, বুঝতেই পারলাম না। আচ্ছা ঘুমাও তুমি। রাত অনেক হয়েছে। সকালে তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাব। সন্ধ্যা দীর্ঘ শ্বাস ফেলে নিজের রুমের দিকে বসার পথে দেখল ডাইনিং টেবিলে বসে নিখিল খাচ্ছে আর শ্রেয়া খাবার বেড়ে দিচ্ছে। না চাইতেও দীর্ঘ শ্বাস বেরিয়ে আসলো। এরা দুজন কত ভালোই না আছে সন্ধ্যার ভালো থাকাকে কেড়ে নিয়ে। সন্ধ্যা নিজের রুমে আসল। সেই আগের মতোই আছে রুমটা। বেশ পরিপাটি। সন্ধ্যা ফ্রেশ হয়ে নিল। ওয়াশরুম থেকে বের হয়ে দরজার দিকে তাকাতেই দেখতে পেল শ্রেয়া এসেছে খাবার নিয়ে। রুমে ঢুকে খাবারটা বিছানায় রেখে বলল, জানতাম না তো তুই আসবি। জানলে তোর পছন্দের খাবার রাঁধতাম। সন্ধ্যা টাওয়ালটা সোফায় রেখে বলল, নো নিড। শ্রেয়া সন্ধ্যার দিকে পূর্ণ দৃষ্টি দিল। সন্ধ্যা আগের থেকেও সুন্দরী হয়ে গেছে। চুল ছেড়ে দেওয়ায় লম্বা কেশগুলো হাঁটুতে এসে ঠেকেছে। আগে চুলগুলো বেশ ছোট ছিল শ্রেয়ার থেকে। আর এখন কোমর ছেড়ে হাঁটুতে এসে পৌঁছেছে। 4 বছরে বেশ পরিবর্তন হয়েছে। সন্ধ্যা শ্রেয়াকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে বলল, এভাবে তাকিয়ে না থেকে রুম থেকে বের হও। ঘুমাবো আমি। খাবি না? না, বের হও প্লিজ। শ্রেয়া অপমানিত বোধ করল। কথা বলার ইচ্ছে নিয়ে আসলেও কথা না বলে খাবার নিয়ে চলে গেল। শ্রেয়া বাহিরে আসতেই শ্রেয়ার বাবা নজরুল ইসলাম বলেন, খায়নি?
শ্রেয়া ছোট্ট করে জবাব দিল, না, এখনো রেগে আছে আমার মেয়েটা। শুধুমাত্র তোর ইচ্ছেকে প্রাধান্য দেওয়ার জন্য আমার ছোট মেয়েটার সাথে আমার এতটা দূরত্ব বেড়ে গেল। নজরুল ইসলাম বুক ভরা কষ্ট আর অনুশোচনা নিয়ে চলে গেলেন। নিখিল তাকিয়ে আছে সন্ধ্যার দরজার দিকে। সন্ধ্যা নিখিলের মুখের উপর রুমের দরজা আটকিয়ে ঘুমানোর জন্য প্রস্তুতি নিল। নিখিল পলক ফেলতে ভুলে গেল। মেয়েটার এত জেদ। 4 বছরের একটা বারের জন্য ও কথা বলেনি সন্ধ্যা নিখিলের সাথে। কোনো যোগাযোগ রাখেনি পরিবারের কারো সাথে। শুধু সন্ধ্যার মা সাইমা বেগম বাদে। নিখিল দীর্ঘ শ্বাস ফেলে চলে গেল। সন্ধ্যা বিছানায় শুতেই সন্ধ্যার ফোন বেজে উঠে। সন্ধ্যা ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে সন্ধ্যার খালা ফোন করেছে। সন্ধ্যা ফোনটা রিসিভ করে কানে নিয়ে বেলকনিতে চলে আসলো। হ্যালো খালা। সন্ধ্যার খালা সালমা বেগম ফোনের ওপাশ থেকে বললেন, পৌঁছেছিস ঠিক মতো? হ্যাঁ। আপার অবস্থা কেমন? বেশি ভালো না খালা। আমাকে স্পষ্ট দেখতে পায়নি মা জানো। ওরা আমার মায়ের চিকিৎসা করেনি হয়তো। আমি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছি। কাল আপাকে নিয়ে যাস। আচ্ছা, রাখি তাহলে। সন্ধ্যা ফোনটা কেটে রুমে আসার জন্য উদ্যত হলে হঠাৎ গিটারের আওয়াজ শুনতে পেয়ে থেমে যায়। এত রাতে গিটার কে বাজাচ্ছে? কিছুক্ষণের মধ্যে বুঝতে পারল গিটারটা উপর তালায় বাজানো হচ্ছে। বাহিরে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে এখনো। গিটারের সুরটা দারুণ ভালো লাগলো সন্ধ্যার, তাই বেলকনির চেয়ারে বসে পড়ল। কেমন যেন ঘোর লাগা সুর। এমন সুর আগে কখনো শুনেনি সন্ধ্যা। মিনিট 5 পর সন্ধ্যা শুনতে পেল কোনো পুরুষালী কণ্ঠে কেউ গাইছে। আশার সন্ধ্যা ঘনিয়ে এলো। গেল রে দিন বয়ে। বাঁধন হারা বৃষ্টি ধারা। ঝরছে রয় রয়। একলা বসে ঘরের কোণে। কি ভাবি যে আপন মনে। সজল হাওয়া জুথির বনে। কি কথা যায় কয়। বাঁধন হারা বৃষ্টিধারা। ঝরছে রয় রয়। হৃদয়ে আজ ঢেউ দিয়েছে। খুঁজে না পাই কুল। সৌরভে প্রাণ কাঁদিয়ে তুলে। ভিজে বনের ফুল। আধার রাতে প্রহরগুলি। কোন সুরে আজ ভরিয়ে তুলি। কোন ভুলে আজ সকল ভুলি। আছি আকুল হয়ে। বাঁধন হারা বৃষ্টি ধারা। ঝরছে রয় রয়। সন্ধ্যা মুগ্ধ হয়ে শুনল অচেনা পুরুষের গলায় গাওয়া এই গানটা। এই গানটা গেয়ে লোকটা আরেকটা সুর তুলল গিটারে। সন্ধ্যা বেলকনিতে বসে অপেক্ষা করল গিটার বাজানো বন্ধ হবার। 1:30টার দিকে গিটার বাজানো বন্ধ হলে সন্ধ্যা রুমে চলে আসে। মানতে হবে গুটারের সুরের সাথে সাথে লোকটার গানের গলাও মারাত্মক। সকালে সন্ধ্যার ঘুম ভাঙে কলিং বেলের আওয়াজে। সন্ধ্যা উঠল না। তবে আওয়াজটা বেড়েই চলছে। কেউ কি দরজা খুলছে না নাকি? সন্ধ্যা ফোনে সময় দেখে নিল। এখন 6টা 5 বাজে। এত সকালে কে এসেছে? সন্ধ্যা খোলা চুলগুলো হাত খোপা করতে করতে রুম থেকে বেরিয়ে এসে দরজা খুলে কিছু বলার জন্য উদ্যত হতেই দেখতে পায় দরজার সামনে একটি ছেলে দাঁড়িয়ে আছে। শরীরে ব্লু কালারের টি শার্ট। হাতে একটা বাটি। সন্ধ্যা ভ্রু কুঁচকে বলল, কে আপনি? সাত সকালে কেউ এভাবে দরজায় কলিং বেল বাজায়? রাত পরিচিত বাড়িতে অচেনা এক মেয়েকে দেখে রীতিমতো চমকে গেল। ভদ্রতার সহিতে বলল, কলিং বেল এভাবে বাজানোর জন্য দুঃখিত। কিন্তু আপনি কে? আপনাকে ঠিক চিনলাম না। সন্ধ্যা কিছু বলার জন্য হা করতেই পেছনে থেকে সন্ধ্যার চাচি বলে উঠল, কে এসেছে? সন্ধ্যা দরজা থেকে সরে রুমে যেতে যেতে বলল, চিনি না। হয়তো কোনো সাহায্য চাইতে এসেছে। রাত হতভম্ব হল। সাহায্য মানে কি? মিন করল হাতে বাটি দেখে। চিন্তায় পড়ে গেল রাত। রাতকে দেখে সন্ধ্যার চাচি নয়না বেগম হাসি মুখে বলল, আরে রাত যে, ভেতরে এসো। রাত বাটিটা এগিয়ে দিয়ে বলল, আন্টি মা চিনি দিতে বলছে। আসলে চিনি শেষ হয়ে গেছে।
আর এত সকালে তো দোকান খোলাও থাকে না। আরে ব্যাপার না, আমি এখনই এনে দিচ্ছি, তুমি ভেতরে এসে বসো। রাত বাহিরেই অপেক্ষা করল। নয়না বেগম চিনি এনে বাটি দিতেই রাত জিজ্ঞেস করল, ওই মেয়েটা কে ছিল আন্টি? আরে ওটা তো সন্ধ্যা। চিনতে পারোনি? রাত অবাক হল, এই মেয়েটা সন্ধ্যা। অনেক পরিবর্তন এসেছে সন্ধ্যার মাঝে। এক ঝলক দেখেছিল রাত 4 বছর আগে। আর কোনো কথা না বলেই রাত চলে গেল। সন্ধ্যা রুমে এসে ওয়াশরুমে ঢুকে হাত মুখ ধুয়ে নেয়। মাকে নিয়ে ডক্টরের কাছে যেতে হবে তো। সন্ধ্যা ওয়াশরুম থেকে বেরিয়ে আসতেই দেখে তার রুমের দরজা খুলে কেউ হুড়মুড়িয়ে রুমে ঢুকছে। সন্ধ্যা তাকাল, দেখল একটা অচেনা মহিলা হন্তদন্ত হয়ে আসল। সাথে সন্ধ্যার চাচি। মহিলাটার মুখে হাসি ঝুলছে। সন্ধ্যার চাচির দিকে তাকিয়ে বলল, এটাই সন্ধ্যা। সন্ধ্যার চাচি মাথা ঝাঁকাল। মহিলাটা সন্ধ্যার দিকে এগিয়ে আসল। থুতনিতে হাত দিয়ে চুমু খেয়ে বলল, মাশা আল্লাহ মাশা আল্লাহ। সন্ধ্যা তো দেখছি রাতের বলার থেকেও আরো বেশি মিষ্টি আপা। সন্ধ্যা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, রাতকে? মহিলাটি হেসে বলল, আমার ছোট ছেলে রাত। একটু আগেই নাকি তোমাকে দেখে গেছে। আমাকে বলা মাত্রই তো ছুটে আসলাম তোমায় দেখতে। সন্ধ্যা চাচির দিকে তাকাল, কিছুই বুঝল না। এই মহিলাটাকে? আর তাকে দেখার জন্য ছুটে আসতে হবে কেন তার? আর রাত ছেলেটাই কেন গিয়ে তার মাকে বলবে তার কথা? হুইজ রাত? সে কখন সন্ধ্যাকে দেখল? সূর্যের ঝলমলে আলোয় আলোকিত পুরো শহর। সূর্যের আলো বাড়ার সাথে সাথে উত্তাপ হচ্ছে নগরী। ব্যস্ত হচ্ছে রাস্তাঘাট। সন্ধ্যা ব্রেকফাস্ট করে মায়ের রুমে আসে। দেখে তার বাবা তার মাকে খাবার খাইয়ে দিচ্ছে। রুমে ঢুকে বাবাকে দেখে উল্টো ঘুরে চলে আসতে নিলে নজরুল ইসলাম ডেকে উঠেন সন্ধ্যাকে। সন্ধ্যা দাঁড়িয়ে যায়। নজরুল ইসলাম স্ত্রীর এঁটো মুখ ধুয়ে এগিয়ে এসে বললেন, কোন হসপিটালে নিয়ে যেতে চাইছ? 2 দিন আগেই দে। সন্ধ্যা নজরুল ইসলামের চোখের দিকে তাকিয়ে তাকে সম্পূর্ণ কথা শেষ করতে না দিয়েই বলল, চিন্তা করবেন না, যেন তেন হসপিটালে আমার মায়ের চিকিৎসা আমি করব না। আপনাদের স্ট্যান্ডার্ডের সাথে যায় এমন নামি দামি হসপিটালেই নিয়ে যাচ্ছি। আমি জাস্ট হসপিটালের নাম জিজ্ঞেস করেছি। ড্রাইভার পৌঁছে দিয়া। তার দরকার নেই। আমি গাড়ি বুক করে রেখেছি। গাড়ি চলে আসলো বলে আমি মাকে রেডি করাচ্ছি, আপনি একটু বাহিরে যান। নজরুল ইসলাম থমকালো মেয়ের মুখে আপনি ডাক শুনে। তপ্ত শ্বাস ফেলে এটো প্লেট নিয়ে চলে আসলেন। সন্ধ্যা তার মায়ের কাছে আসলে সন্ধ্যার মা মেয়েকে উদ্দেশ্য করে বলে, বাবার সাথে কেউ এভাবে কথা বলে? সন্ধ্যা কড়া কণ্ঠে বলল, আর কেউ না বলল। আমি বলি মা। সন্ধ্যার মা মেয়েকে পাগলি বলে উঠল। সন্ধ্যা তার মাকে জামার উপর দিয়ে বোরকা পরিয়ে নিল। তারপর নিজের রুম থেকে হ্যান্ড ব্যাগ নিয়ে মাকে ধরে রুম থেকে বের হয়ে বসার ঘরে আসতেই দেখল সবাই সোফায় বসে আছে। শ্রেয়া উঠে আসল। বলল, আমি যাই তোর সাথে। সন্ধ্যা জবাব দিল, আমি বলেছি আমার সাথে চলো। বলেছি একবারও না। তাহলে আসছো কেন? কাউকে লাগবে না সাথে। আমি একাই পারব। কথাটা বলে সন্ধ্যা চলে যেতে নিলে নিখিল এগিয়ে এসে বলে, চল আমি পৌঁছে দিয়ে আসি। সন্ধ্যা ফিরে তাকালো নিখিলের দিকে। নিখিল সন্ধ্যার মায়ের হাত ধরতে নিলে সন্ধ্যা দাঁত চেপে বলল, কথা কানে যায়নি। বলেছি না কাউকে লাগবে না। আমার মা তো। আমি ঠিক পারব। অযথা আজাইরা ভালো মানুষই দেখাতে আসবেন না কেউ আমার সাথে। মা চলো তুমি। সন্ধ্যা মাকে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে আসলো। রাত সবেই দোকান থেকে চিনি নিয়ে ফিরছিল বাসায়। গেটের সামনে সন্ধ্যা আর সন্ধ্যার মাকে দেখে এগিয়ে আসলো। সন্ধ্যার মাকে সালাম দিল। সন্ধ্যার মা সালামের জবাব দিয়ে বলল,
রাত নাকি? রাত একবার সন্ধ্যার দিকে তাকিয়ে বলল, জি আন্টি। কোথাও যাচ্ছিলেন আপনারা? হ্যাঁ। সন্ধ্যা হসপিটালে নিয়ে যাচ্ছে আমাকে। ওহ, গাড়ির জন্য অপেক্ষা করছেন নাকি? সন্ধ্যাকে জিজ্ঞেস করল রাত। সন্ধ্যা জবাব দিল, জি। ডেকে নিয়ে আসব কি? নো নিড। আমি বুকিং করেছি। সেটার জন্যই অপেক্ষা করা। ওহ আচ্ছা। ওই তো গাড়ি মনে হয় চলে এসেছে। সন্ধ্যা সামনে তাকাতেই দেখল গাড়ি চলে এসেছে। সন্ধ্যা তার মায়ের হাত ধরে সতর্কতার সহিত উঁচু রাস্তা দিয়ে নামতে গেলে রাত বলে উঠে, আরে দাঁড়ান, আমি সাহায্য করছি, একা পারবেন না। সন্ধ্যা বলল, পারব। সাহায্যের দরকার নেই ধন্যবাদ। সন্ধ্যা তার মাকে ধরে গাড়িতে বসিয়ে নিজেও বসল। তারপর ড্রাইভারের দিকে তাকিয়ে বলল, চলুন। ড্রাইভার গাড়ি চালাতে শুরু করল। রাত পেছনে থেকে ততক্ষণ তাকিয়ে থাকল যতক্ষণ গাড়িটা দেখা যায়। গাড়িটা দৃষ্টি সীমার বাহিরে যেতেই রাত পাশে থাকা বেঞ্চটাতে বসল। বসে বসে ভাবতে লাগল সন্ধ্যা নামক মেয়েটাকে নিয়ে। মেয়েটা কেমন যেন গম্ভীর বদমেজাজি। দুইবার কথা হলো তাদের। আর দুইবারই মনে হলো মেয়েটা বেশ বিরক্ত। তাতে রাতের কি? রাতের কেন খারাপ লাগছে? রাত বেশ মনোযোগ দিয়ে ভাবল। ভাবা শেষ হলে বসা থেকে উঠে বাসার ভেতরে ঢুকে গেল। রাত নিজেদের ফ্ল্যাটে ঢুকে মাকে হাত ছেড়ে ডাক দিল। ছেলের ডাক শুনে আমেনা বেগম বেরিয়ে আসলো রান্নাঘর থেকে হাতে খুন্তি সমেত। ছেলের সামনে দাঁড়িয়ে খুন্তি উঁচা করে বলল, কি হয়েছে এমন গরুর মতো ডাকছিস কেন? চিনি নিয়ে আসছি। তো রেখে দে। কোথায় রাখব? আমেনা বেগম মাথাটা নিচু করে বলল, এই যে আমার মাথা, এটার উপরে রেখে দে বাবা। রাত দাঁত কেলিয়ে হাসল। চিনির প্যাকেট হাতে নিয়ে ডাইনিং টেবিলের উপর রেখে বলল, রেখে দিয়েছি। খাবার রান্না কতদূর সেটা বলো। ক্ষুধা লেগেছে তো। প্রায় শেষের দিকে। তুই যে সকালে চিনি নিয়ে আসছিলি শ্রেয়াদের বাসা থেকে চিনি দিয়ে আয়। শ্রেয়াদের বাসার কথা শুনতাই সন্ধ্যার কথা মনে পড়ে গেল। সন্ধ্যা তো এখন বাসায় নেই। এখন গেলে তো মেয়েটাকে দেখা হবে না। না, এখন যাওয়া যাবে না। পরে দিয়ে আসবনি। দেখলাম তারা বাসায় নেই। শ্রেয়ার মাকে নিয়ে হসপিটালে গিয়েছে। আমেনা বেগম হন্তদন্ত হয়ে জিজ্ঞেস করলেন, ওমা, হসপিটালে কেন? কি হয়েছে? আন্টির চোখ দেখাতে হয়তো। সেদিন না দেখালো? হুম। দেখলাম সন্ধ্যা নিয়ে গেল। সন্ধ্যা অবাক হয়ে বলল, হুমম। মেয়েটা অনেক চেঞ্জ হয়ে গেছে তাই না মা? হু। আগের থেকেও কি সুন্দর হয়েছে মেয়েটা। আহমা, আমি সুন্দরের কথা বলিনি। তাহলে? স্বভাবগত পরিবর্তনের কথা বলেছি। আমরা যতদূর আন্টির মুখে শুনেছি সন্ধ্যা নাকি বেশ চঞ্চল, উনচণ্ডী ছিল। কিন্তু আমার কেমন যেন বদমেজাজি গম্ভীর কাঠখোট্টা মনে হয়, একদম তোমার তোর কাছে লাগবেই। আবার বলে বসিস না মা, সন্ধ্যাকে কেমন যেন ভাইয়ে মতো লাগে তাই না? এটাই বলতাম, তুমি বলে দিলা। যা, টেবিলে বসো। খাবার দিচ্ছি। সন্ধ্যা হসপিটালে এসে বসে আছে করিডোরে বেশ অনেকক্ষণ হল। 11টার দিকে তাদের অ্যাপয়েন্টমেন্ট। এখন বাজে 11টা 15। ডক্টর নাকি এখনো আসেনি। সন্ধ্যা মায়ের দিকে তাকিয়ে বলল, মা কিছু খাবা? বাহির থেকে এনে দিব। ডক্টর নাকি এখনো আসেনি। সন্ধ্যার মা বলল, না না, লাগবে না। এই হসপিটালটা না আমি চিনি। এখানে এসেছিলাম তো 2 দিন আগে। ওহ, কার সাথে? ওই তোয়া। আপনি কি মিস সন্ধ্যা? হঠাৎ এক মেয়েলি কণ্ঠ শুনে সন্ধ্যা মাথা উঁচু করে তাকাল। দেখল একজন ডক্টর। শরীরে সাদা এপ্রন আর গলায় স্টেথোস্কোপ ঝুলানো। সন্ধ্যা বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, জি, আমিই সন্ধ্যা।
এক্সট্রিমলি সরি এতক্ষণ অপেক্ষা করার জন্য। আপনি আপনার মাকে নিয়ে ভেতরে আসুন। ডক্টর এসে গেছেন। সন্ধ্যা তার মাকে নিয়ে ডক্টরের কেবিনে ঢুকল। দেখল একজন পুরুষ ডক্টর টেবিলের সামনে বসে ফাইল চেক করছে। সন্ধ্যা তার মায়ের হাত ধরে এগিয়ে আসলে ডক্টর না তাকিয়েই বলল, বসুন আপনারা। সন্ধ্যা তার মাকে নিয়ে বসল। পেশেন্টের কি সমস্যা? কণ্ঠস্বরটা সন্ধ্যার মায়ের বেশ চেনা লাগল। শিওর হবার জন্য বলল, তুমি আরাফাত না? ডক্টর আরাফাত এবার সন্ধ্যার মায়ের দিকে তাকাল। এতক্ষণ তাকে নজরেই নেননি, মাথা নিচু করো ছিলেন বলে। আন্টি আপনি এখানে যে? বিস্ময় হয়ে বলল আরাফাত। সন্ধ্যার সাথে এসেছি। আমার মেয়ে। ওহ আন্টি এখন কি অবস্থা চোখের? ঔষধগুলো ঠিকঠাক খাচ্ছেন তো? সন্ধ্যা ভ্রু কুঁচকে বলল, কিসের ঔষধ? আর মা তুমি এনাকে চিনো? ডক্টর আরাফাত স্মিত হেসে বলল, হ্যাঁ চিনেন। কারণ 1 সপ্তাহ আগেই তিনি চোখ দেখিয়ে গেছেন। ওহ সমস্যাটা কি আমার মায়ের? উনার গ্লুকোমারের সমস্যা। একটু বিস্তারিত বললে ভালো হতো। গ্লুকোমা হচ্ছে চোখের একটি রোগ যেখানে চোখের পেছনে থাকা অপটিক স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। এই স্নায়ুর কাজ হচ্ছে চোখকে মস্তিষ্কের সাথে যুক্ত করা। এটা থেকে পুরোপুরি সুস্থ কিভাবে করতে পারবো আমার মাকে? দেখুন গ্লুকোমার প্রাথমিক অবস্থায় চিকিৎসা করানো না হলে এর কারণে দৃষ্টিশক্তি হারিয়ে মানুষ অন্ধ হয়ে যেতে পারে। সব বয়সের মানুষেরই গ্লুকোমা হতে পারে। তবে 70-80 বছর বয়সীদের এতে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি থাকে। গ্লুকোমার কারণে কেউ অন্ধ হয়ে গেলে তার দৃষ্টিশক্তি আর ফিরিয়ে আনা যায় না। তবে দৃষ্টিশক্তি কিছুটা কমে গেলে চিকিৎসার মাধ্যমে সেটি আর না কমার ব্যবস্থা করা যায়। তবে আন্টিকে আমি কিছু মেডিসিন ড্রপ দিয়েছি। যেমন চোখের ড্রপ, এটি চোখের উপর চাপ পড়া কমাবে। লেজার চিকিৎসা দিয়েছি যা চোখের নিষ্কাশনে সৃষ্ট প্রতিবন্ধকতা দূর করাই ব্যবহৃত হয়। আবার চোখে তরল যাতে কম উৎপাদিত হয়। গ্লুকোমায় হারানো দৃষ্টিশক্তি ফিরিয়ে আনা যায় না, বরং চিকিৎসার মাধ্যমে দৃষ্টিশক্তি যাতে আর না হারায় সে ব্যবস্থা করা যায়। আর তাই চিকিৎসা চলার সময় চিকিৎসক যে ওষুধ দেন তা নিয়মিত সেবন করতে হবে। কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে চিকিৎসককে জানাতে হবে এবং নিয়মিত চোখের পরীক্ষা করতে হবে। আর আমি তো রিপোর্টে সব বলে দিয়েছি। আন্টি পাননি রিপোর্ট আপনারা? কই আমায় তো রিপোর্টের কথা কেউ বলেনি। আচ্ছা 1 মিনিট। ডক্টর আরাফাত পকেট থেকে ফোনটা বের করে কাউকে ফোন করল। ওপাশ থেকে ফোনটা রিসিভ হতেই আরাফাত বলে উঠল, কিরে তুই রিপোর্টগুলো দিয়েছিলি নিখিলদের বাসায়? কাল যে দিয়ে দিলাম। ওপাশ থেকে কি বলল তা শোনা গেল না। ডক্টর আরাফাত ফোনটা কেটে বলল, দুঃখিত আসলে যেই ডক্টরের কাছে রিপোর্টগুলো দিয়েছিলাম তিনি গতকাল রাতেই ইমার্জেন্সি আসায় ঢাকার বাহিরে গিয়েছে, যার জন্য রিপোর্টগুলো আন্টি আপনার বাসায় দিয়ে যেতে পারেনি। পাবো কিভাবে তাহলে রিপোর্ট এখন? আর রিপোর্টের জন্য চিন্তা করবেন না, রিপোর্ট আজই পেয়ে যাবেন। তা আন্টি আর আন্টির মেয়ে বলুন চা খাবেন নাকি কফি? সন্ধ্যা এ কথার জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করে বলল, তাহলে আজ কি আর কোনো টেস্ট মেস্ট কিছু করাবেন না? এসেছেন যখন তখন করিয়ে নিচ্ছি কিছু টেস্ট। আন্টি আসুন। আরাফাত সতর্ক সহিতে সন্ধ্যার মাকে নিয়ে গেল কিছু টেস্ট করাতে। সন্ধ্যা ওখানে বসেই অপেক্ষা করতে লাগল। কারণ সন্ধ্যা তাদের সাথে যাওয়ার জন্য উঠে দাঁড়ালে ডক্টর আরাফাত সাথে আসতে না করে। মিনিট 30 পর ডক্টর আরাফাত ফিরে আসে সন্ধ্যার মাকে নিয়ে। সন্ধ্যা জিজ্ঞেস করে, সব ঠিকঠাক? সব যে ঠিকঠাক তা বলা যাচ্ছে না। মেডিসিনগুলো নিয়মিত সেবন করলে তবে বোঝা যাবে। ওহ আচ্ছা, এবার যেতে পারি? অবশ্যই। সন্ধ্যা তার মাকে নিয়ে চলে গেল। ডক্টর আরাফাত কিছুক্ষণ তাদের যাওয়ার পানে তাকিয়ে রইল।
তারপর ফাইল দেখায় মনোযোগ দিলে আকস্মিক ফোনটা বেজে উঠে। ফোন কলটা রিসিভ করে আরাফাত বলল, হু বল। ওপাশ থেকে বলা হলো, চলে গেছেন উনি। আরাফাত জবাবে বলল, হ্যাঁ কেবলই চলে গেছেন। কে এসেছিল সাথে? উনার হাজবেন্ড। না, উনার মেয়ে সন্ধ্যা। ফোনের ওপাশে থাকা ব্যক্তি কয়েকবার ঠোঁটের কোণে বিড়বিড় করে উচ্চারণ করল সন্ধ্যা নামটা, তারপর হুট করে কেটে দিল ফোনটা। আমি আসার পর আপনি যতবার এসেছেন আমাদের বাসায় ততবারই ভুলভাল সময়ে চলে এসেছেন। রাত বিড়বিড় করে বলল, ভাগ্যিস ভুলভাল সময়ে চলে এসে আপনায় দেখেছিলাম। তা না হলে এই জীবনটা বৃথাই থেকে যেত আপনাকে না দেখার আফসোসে। কিছু বললেন? রাত সন্ধ্যার দিকে ফিরে চিনির বাটিটা বাড়িয়ে দিয়ে বলল, না না কিছু বলিনি। এই যে এটা সুগার। আই মিন চিনি। চিনি দিতেই আসা। সন্ধ্যা চিনির বাটিটা টেবিলের উপর রেখে রাতকে বসার রুমে রেখে চলে যেতে নিলে রাত পেছনে থেকে ডেকে বলে উঠে, আরে মোমবাতি নিয়ে যাচ্ছেন কোথায়? আপনার বাসার গেস্ট আমি। সন্ধ্যা পেছনে ফিরে বলল, তো তো মানে? আতিথিয়তা করবেন না আমার? আকস্মিক সন্ধ্যার দিকে আকাশের বুক চিরে আবির্ভাব হয় প্রলয়কারী ঝড়ের। ঝড়ের পূর্বাভাস পেয়েই বিদ্যুৎ চলে গেছে। ৫ তালার ভবনটি এখন পুরোপুরি বিদ্যুৎবিহীন। জেনারেটরও চালু হচ্ছে না। তা দেখে বিরক্তিতে সূচক উচ্চারণ করল সন্ধ্যা। ফোনের টর্চ জ্বালিয়ে বসার ঘরে এসে নয়না বেগমকে ডেকে বললেন, চাচি মোমবাতি আছে কি বাসায়? সন্ধ্যার ডাক শুনে বেরিয়ে আসলো রুম থেকে নয়না বেগম। হ্যাঁ আছে। লাগবে? হ্যাঁ লাগবে। নয়না বেগম রান্নাঘর থেকে মোমবাতি জ্বালিয়ে সন্ধ্যার হাতে দিল। সন্ধ্যা মোমবাতি নিয়ে রুমে আসার জন্য পা বাড়াতে নিলে হঠাৎ দরজায় খটখট শব্দ শুনতে পায়। সন্ধ্যা মোমবাতি নিয়েই দরজার দিকে এগিয়ে গিয়ে দরজা খুলল। মোমবাতির আলোয় আলোকিত হল রাতের চেহারাটা। রাত সন্ধ্যার মুখের দিকে তাকাল। মোমবাতির আলোয় সন্ধ্যার মুখটা বেশ মায়াবী লাগছে। ইস, মেয়েটাকে একটু দেখার জন্যই এই সাজ সন্ধ্যায় আসা। সন্ধ্যা দরজা থেকে সরে দাঁড়ালো রাতকে ভেতরে আসতে দেওয়ার জন্য। রাত ভেতরে ঢুকলে সন্ধ্যা দরজা আটকে দিয়ে বলে, আমি আসার পর আপনি যতবার এসেছেন আমাদের বাসায় ততবারই ভুলভাল সময়ে চলে এসেছেন। রাত বিড়বিড় করে বলল, ভাগ্যিস ভুলভাল সময়ে চলে এসে আপনায় দেখেছিলাম। তা না হলে এই জীবনটা বৃথাই থেকে যেত আপনাকে না দেখার আফসোসে। কিছু বললেন? রাত সন্ধ্যার দিকে ফিরে চিনির বাটিটা বাড়িয়ে দিয়ে বলল, না না কিছু বলিনি। এই যে এটা সুগার। আই মিন চিনি। চিনি দিতেই আসা। সন্ধ্যা চিনির বাটিটা টেবিলের উপর রেখে রাতকে বসার রুমে রেখে চলে যেতে নিলে রাত পেছনে থেকে ডেকে বলে উঠে, আরে মোমবাতি নিয়ে যাচ্ছেন কোথায়? আপনার বাসার গেস্ট আমি। সন্ধ্যা পেছনে ফিরে বলল, তো তো মানে? আতিথিয়তা করবেন না আমার? সন্ধ্যা ভ্রু কুঁচকাল। চাচিকে ফের হাত ছেড়ে ডাকল। নয়না বেগম ফের রুম থেকে বেরিয়ে এসে বলল, আবার কিছু লাগবে? সন্ধ্যা রুমে যেতে যেতে বলল, না আমার কিছু লাগবে না। উনার আতিথিয়তা লাগবে। একটু আতিথিয়তা দাও তাকে। সন্ধ্যা চলে গেল। নয়না বেগম রাতের দিকে এগিয়ে এসে পাশে বসে বলল, কি লাগবে তোমার রাত? রাত এদিক ওদিক তাকিয়ে বলল, কই কিছু না তো আন্টি। আসলে চিনি দিতে এসেছিলাম। নিখিল ভাইয়া কোথায়? ওর তো জ্বর এসেছে। কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। ওহ, চলুন আমাদের বাসায় যাই। আপনারা তো আর সেধে আসবেন না আমার মতো। তাই বলেই নিচ্ছি। আপা কি করছে? নিয়ে আসতে সাথে করে। মা তো জানেই না আমি আপনাদের বাসায় এসেছি। সেই সকালে বলেছিল চিনি দিয়ে আসতে। আলসেমির জন্যে আসা হয়নি। ওহ আচ্ছা। যাবেন? এখন আর না যাই। কাল সকালে যাবনি। আচ্ছা তাহলে উঠছি।
রাত একবার ভেতর ঘরের দিকে চোখ বুলাল, একটু যদি সন্ধ্যার দেখা পেত, কিন্তু না, পেল না। সন্ধ্যাকে দেখতে না পেয়ে অজ্ঞত চলে গেল। রাত বাসায় আসতেই দেখতে পেল তার মা ফোনে কথা বলছে। রাত এগিয়ে মায়ের কাছে গেল, ফিসফিস করে বলল, কে ভাইয়া? আমেনা বেগম ইশারায় বুঝালেন হ্যাঁ। রাত সরে আসল। তার ভাই প্রচুর রাগী, বদমেজাজি। রাত ভীষণ ভয় পায়। রাত সোফায় বসে অপেক্ষা করল তার মায়ের কথা বলা শেষ হবার। কথা বলা শেষ হলে রাত ফের জিজ্ঞেস করে, ভাইয়া আসবে কবে? 2-1 ভেতর চলে আসবে। ওহ, ভাইয়া আসা মানেই তো মা আমার স্বাধীনতা হারানো। প্লিজ মা, এবার ভাইয়ার একটা বিয়ে দিয়ে দাও। যত শাসন সব বউকে করুক। এত বড় হয়ে গেছি তবুও ভাইয়া আমায় শাসন করে। এই দুঃখ আমি কোথায় রাখব বলো? আমেনা বেগম রাতের মাথায় হাত দিয়ে এলোমেলো চুলগুলো ঠিক করে বলে, বড় ভাই নামক মানুষটা আছে বলেই এত সুন্দর ইজিলি লাইফ লিড করতে পারছিস। তার সামান্য শাসন টলারেট করতে পারিস না। রাত চোখ ছোট ছোট করে বলল, জোকিং মা। আচ্ছা, আয় খেতে বসো। সন্ধ্যা রুমে এসে মোমবাতিটা টেবিলের উপর রাখে। ল্যাপটপে জরুরি কাজ করছিল ঝড় আসার আগে। এখনো ল্যাপটপটা ওপেন দেখে সেটা বন্ধ করে বিছানায় বসল। ফোনের লক খুলে ফেসবুকে ঢুকল আজ 2 দিন পর। ফেসবুকে ঢুকতেই দেখতে পেল রিকোয়েস্ট অপশনে অনেকগুলো নতুন ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে। অচেনা সবাই। সেজন্য সন্ধ্যা আর একসেপ্ট করল না। নিউজ ফিড স্ক্রোল করতে লাগল। মিনিট 10 যেতে না যেতেই আবার একটা নোটিফিকেশন আসলো। কেউ তাকে মেসেজ দেওয়া ট্রাই করছে। সন্ধ্যা মেসেজ রিকোয়েস্ট অপশনে গেল। দেখল একটা অচেনা আইডি থেকে মেসেজ দেওয়া হয়েছে। আইডিটার নাম দেখে আপনি ভ্রু কুঁচকে আসলো সন্ধ্যার। আইডিটার নাম আশার রাতের সন্ধ্যা দেওয়া। আর মেসেজ দিয়েছে, অপ্রিয়তার এক সন্ধ্যায় তোমায় জানাচ্ছি 1 কাপ চায়ের নিমন্ত্রণ। সন্ধ্যা পাল্টা মেসেজ দিল, কে আপনি? সময় নিল না মেসেজের ওপাশে থাকা ব্যক্তি সিন করতে। সাথে সাথে জবাব পাঠালো, মানুষ। সেটা আমিও জানি। মানুষ ছাড়া তো আর কোনো প্রাণী পশু ফোন চালায় না। বাহ, বেশ ব্রিলিয়ান্ট আপনি। পরিচয়টা দিন, তা না হলে ব্লক করতে বাধ্য হব। পরিচয়? জি, অপরিচিত থাকি। কখনো সুযোগ হলে পরিচয় দিব। তার মানে কি আপনি বা আমি পরিচিত? মেসেজটা সেন্ড হলো, কিন্তু ডেলিভারি হলো না। সন্ধ্যা বুঝল মেসেজের ওপাশে থাকা মানুষটা লাইনে নেই। সন্ধ্যা ফোনের ডাটা বন্ধ করে বিদ্যুৎ আসার অপেক্ষা করতে লাগল। ঘণ্টাখানেক পর ঝড় থামলে বিদ্যুৎ চলে আসে। রাতের খাবার খাওয়ার জন্য রুম থেকে বের হয় সন্ধ্যা। খাবার টেবিলে সবাই আছে, শুধু শ্রেয়া নিখিল নেই। নজরুল ইসলাম নয়না বেগমকে জিজ্ঞেস করলেন, ভাবি নিখিল শ্রেয়া আসলো না যে খেতে? নিখিলের তো শরীর অসুস্থ, রুমেই আছে। শ্রেয়া খাবার নিয়ে গেছে। সন্ধ্যা চুপচাপ খাবার খেয়ে হাত ধোয়ার জন্য বেসিনে আসল। হাতটা ধুয়ে রুমের দিকে যেতে নিলে চোখে পড়ল শ্রেয়াদের রুমের দরজা খোলা। নিখিল আধশোয়া হয়ে আছে। শ্রেয়া সযত্নে খাইয়ে দিচ্ছে, আর নিখিল খাচ্ছে। কি যেন হলো সন্ধ্যার বুকটায়। ভীষণ ব্যথা অনুভব হল। আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে নিজের রুমে চলে আসল। দরজা আটকে বিছানায় বসল। মাথায় 2 হাত দিয়ে নিজেকে শান্ত করার প্রয়াস চেষ্টা করতে লাগল। বুকে জ্বালা হচ্ছে। সন্ধ্যা বুকে হাত ঘষতে ঘষতে বলল, কন্ট্রোল সন্ধ্যা, কন্ট্রোল। কিচ্ছু হয়নি তোর। তুই স্ট্রং। এসব অহরহ ঘটবে তোর চোখের সামনে। তুই আবেগ নিয়ন্ত্রণ কর। এত বছর ধরে পোষা রাগ ঘৃণাটাকে সামান্য কিছু দৃশ্য দেখে হারিয়ে ফেলিস না। মনে করার চেষ্টা কর ওরা কিভাবে তোকে ঠকিয়েছিল। ওরা প্রতারক। ওদের তুই সারাজীবন ঘৃণা করবি। এদিকে ডক্টর আরাফাত বসে আছে বেকনিতে।
হাতে জল জল করছে মুঠোফোন, দৃষ্টি তার ফোনের দিকেই। থেকে থেকে মুচকি হাসছে আরাফাত। হঠাৎ আকস্মিক দরজা খোলার শব্দ পেতেই তড়িঘড়ি করে ফোনটা পকেটে ঢুকাল। পেছনে ফিরে তাকাতেই দেখল তার মা চলে এসেছে। আরাফাত এগিয়ে গেল। আরাফাতের মা বিরক্ত হয়ে বলল, হসপিটাল থেকে এসেছিস সেই কখন? এখনো রুমের মধ্যেই আছিস? বলছি রাতের খাবার কি মুখে নিবি না? আরাফাত মায়ের কাঁধে দুহাত দিয়ে রুম থেকে বের হতে হতে বলল, খাবো তো। তুমি খেয়েছ? আরাফাতের মা আরিফা বেগম খাবার বাড়তে বাড়তে বলল, তোকে ছাড়া আমি কখনো খেয়েছি? আরাফাত খাবার খেতে লাগল। আরিফা বেগম কিছুক্ষণ চুপ থেকে বলল, একটু কি মায়ের দিকটা বুঝবি না তুই? আরাফাত খাবার খেতে খেতে বলল, কি বুঝবো মা? এই যে সারাটা দিন একা একা বাসায় কাটাতে হয়। আমারও বয়স হয়েছে, তোরও হচ্ছে। কি বিয়ে শাদী করবি না? আরাফাত বিরক্তিকর চাহনি নিয়ে বলল, কি মা খাওয়ার সময় বিয়ে বিয়ে করছো? ওসব বিয়ে টিয়ে এখন করব না। বিয়ে করা মানেই নিজের স্বাধীনতা হারানো। এত তাড়াতাড়ি হারাতে চাই না স্বাধীনতা। ফাজলামো বন্ধ কর। বিয়ে মানেই স্বাধীনতা হারানো, তোরে কে বলছে? তোমার অতি প্রিয় গুণধর সেই মানুষটা। তোদের দুটোর মাথায় এই ভুলভাল তথ্য কে ঢুকাইছে সেটা বল। ওর মাথায় কে ঢুকাইছে সেটা জানি না, তবে আমার মাথায় ও ঢুকাইছে। ইউ নো উই আর বেস্ট ফ্রেন্ড। ও যে পথে হাঁটবে আমিও সে পথেই হাঁটব। ও যদি সারা জীবন বিয়েই না করে তাহলে কি তুইও করবি না নাকি? হ্যাঁ, আমিও করব না। নাতিনাতনির মুখ দেখব না আমি। যেখানে বৌমার মুখ দেখাই অনিশ্চিত হিসাব, সেখানে নাতিনাতনি অবধি যাচ্ছ কেন? আজকালকার জেনারেশনের ছেলে তোরা। তোরা থাকবি বিয়ে পাগল। তা না, তোরা এমন কেন? সবাই যদি বিয়ে পাগল হয় তাহলে সিঙ্গেল পদের সভাপতি থাকবে কে বলো? আর প্যারা নিও না। কপালে বিয়ে থাকলে হয়ে যাবে কোনো একদিন। ততদিন যেন আল্লাহ আমায় বাঁচিয়ে রাখে। আরাফাত আর কিছু বলল না, চুপচাপ খেতে থাকল। মনে মনে ভাবছে অন্য কিছু। সে কি তার বেস্ট ফ্রেন্ডের অপেক্ষায় থাকবে নাকি? সে তো বিয়ে করেই ফেলবে চটজলদি। মেয়েও ঠিক, এখন সময় বুঝে সব ফতাফত করে ফেলবে। আরিফা বেগম লম্বা করে একটা নিঃশ্বাস ফেলল। ছেলে দুটোর বয়স 30 হতে চলল, অথচ তাদের বিবাহ নিয়ে কোনো চিন্তা নেই। আদৌ এদের কপালে বউ থাকবে তো? অথচ আরিফা বেগম জানলই না তার ছেলে মনে মনে সব ভেবে রেখেছে। 7 তালার একটি দালানের বেকনিতে দাঁড়িয়ে আছে একটি 29-এর কোঠায় পা দেওয়া এক সুদর্শন পুরুষ। পরনে তার সাদা শার্ট। একটু আগেই ঝড় থেমে গিয়ে এখন শীতল বাতাস বইছে। আজ বেশ ফুরফুরে লাগছে তার। হঠাৎ করেই মনে হচ্ছে সে তার প্রাপ্তির খুব কাছাকাছি। এতদিন ধরে যেই প্রাপ্তির অপেক্ষায় ছিল সেটা এখন তার আশেপাশেই আছে। যে কোনো সময় নিজের শক্তপোক্ত খোলস ছাড়িয়ে তার কাছে নিজেকে সমর্পণ করে দিতে দুবারও ভাববে না এই জেদি বদমেজাজি রাগী পুরুষটি। আষাঢ় মাসের আজ 15 তারিখ, দিনটি বুধবার। ভার্সিটিতে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস থাকায় সকাল সকালই বাসা থেকে বের হয় খালার বাসার উদ্দেশ্যে সন্ধ্যা। আজ আর আগামীকাল থেকে পরশু চলে আসবে। আসার পথে অবশ্য সিঁড়িতে রাতের সাথে দেখা হয়। রাত ভার্সিটির জন্য বাসা থেকে বের হয়েছিল। রাত সন্ধ্যাকে পরিপাটি হয়ে বের হতে দেখে কৌতূহল দমাতে না পেরে জিজ্ঞেস করেই বসল, কোথাও যাচ্ছেন নাকি মিস সন্ধ্যা তারা? সন্ধ্যা ভ্রু কুঁচকাল তার নামের সাথে তারা শব্দটা শুনে। জি। সন্ধ্যা পা বাড়ানোর জন্য উদ্যত হলে রাত ফের জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছেন? সন্ধ্যা যেতে যেতে বলল, রাজশাহী। রাত সন্ধ্যার পেছনে পেছনে যেতে যেতে বলল, রাজশাহী কেন? আবারও চলে যাচ্ছেন বুঝি? আর ফিরবেন না? সন্ধ্যা দাঁড়িয়ে গেল, দুহাত বুকে গুজে বলল,
আমার হাতে ল্যাগেজ আছে। রাত নিচে আশেপাশে তাকিয়ে বলল, না নেই। তার মানে আমি ফিরছি। তাহলে যাচ্ছেন কেন? কারণ আমার পড়াশোনা ভার্সিটি ক্লাস সব রাজশাহী। তো ঢাকার কোনো ভার্সিটিতে শিফট হয়ে যান। ও হ্যালো পাবলিকিয়ান, আমি পাবলিক বিশ্ববিদ্যালয় ছেড়ে কেন আমি ঢাকায় এসে পড়ব? রাত অবাক হয়ে চোখ ছোট ছোট করে বলল, আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট? হুম। তা কোন বর্ষে আছেন? অনার্স তৃতীয় বর্ষে। বাহ, আমি মাস্টার্স করছি বিইউপিতে। গুড। আসছি, সময় চলে যাচ্ছে। ফিরছেন কবে সেটা তো বলে যান। হয়তো পরশু। সাবধানে যাবেন। সন্ধ্যা স্মিত হেসে চলে গেল। এই প্রথম রাত সন্ধ্যাকে হাসতে দেখল। একরাশ ভালোলাগায় হৃদয়টা পুলকিত হল। সন্ধ্যা রিকশা পেতেই তাতে উঠে বসল। স্ট্যান্ড অবধি রিকশা দিয়েই যেতে হবে। স্ট্যান্ডে এসে টিকিট কেটে গাড়ির অপেক্ষায় বসে রইল। মিনিট 25 অপেক্ষা করার পর গাড়ি আসল। সন্ধ্যা উঠে পড়ল। প্রায় কয়েক ঘন্টার জার্নি শেষ করে সন্ধ্যা পৌঁছাল তার গন্তব্যে। খালার বাসায় না গিয়ে সোজা হলে গিয়ে উঠল। হলটাই আসার পথে কাছে ছিল। হলে আসতেই দেখতে পেল তার রুমমেট কণা রান্না করছে। কণা সন্ধ্যাকে দেখে রান্না রেখেই জড়িয়ে ধরল। সন্ধ্যা কণার থেকে নিজেকে ছাড়িয়ে বিরক্তি নিয়ে বিছানায় বসে বলল, বাহির থেকে এসেছি। এভাবে কেউ জড়িয়ে ধরে? কণা চুলার আঁচ কমিয়ে দিয়ে সন্ধ্যার পাশে বসে বলল, আসবি বলিস নি তো? কাল অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। তারপর প্রেজেন্টেশন আছে, ভুলে গেছিস? কণার মনে পড়তেই চিৎকার দিয়ে বলল, ওহনো সন্ধ্যা, আমি অ্যাসাইনমেন্ট করিনি। এখন আমার কি হবে? লাস্ট ডেট তো কালকেই। বইন কি করব এবার? একটুও করিসনি? না, আমি টোটালি ভুলে গেছি। নাইস। দোস্ত হেল্প কর। ক্ষমা কর বোন, আমারও লেখা বাকি আছে। তারপর প্রেজেন্টেশনও রেডি করতে হবে। প্লিজ দোস্ত, এমন করিস না। এবারের জন্য হেল্প করে দে, তরে ট্রিট দিব আজ, পাক্কা প্রমিস। জাস্ট একটু লিখে দে। পাক্কা ট্রিট দিবি? হু পাক্কা। সন্ধ্যায় দিতে হবে। তারপর লিখব। ওকে, সমস্যা নেই। আজকের ট্রিটটা আমার তরফ থেকে। তুই শুধু লিখে দে ব্যাস। ওকে, আমি ফ্রেশ হয়ে আসছি। খাওয়ার জন্য কিছু থাকলে বের কর বোন, ক্ষুধা লাগছে খুব। নুডলস রান্না করছি, দিব। বের কর, আসছি। সন্ধ্যা হলে থাকা জামা নিয়ে ওয়াশরুমে চলে যায় গোসল করতে। কণা নুডলস বেড়ে সন্ধ্যার অপেক্ষা করে। সন্ধ্যা গোসল সেরে ভেজা চুল মুছতে মুছতে এগিয়ে আসে। বিছানায় থাকা নুডলসের বাটি নিয়ে নুডলস খেতে থাকে। খাওয়া শেষ হলে কিছুক্ষণ রেস্ট নিয়ে বের হয় দুজনে একটু বাহিরে। মূলত টুকটাক কিছু কেনাকাটা আছে তাদের। কেনাকাটা শেষ করে দেন তার, বাহিরে খাবার খেয়ে চলে আসবে। প্রথমে তারা শপিং মলে ঢুকল। কালকের প্রেজেন্টেশনের জন্য দুজনে সেম কালারের দুটো শাড়ি কিনল। সাথে ম্যাচিং করে হিজাব। টুকটাক কসমেটিক কিনে বের হলো মল থেকে। মল থেকে কিছুটা দূরে রাস্তার ঠিক পাশেই ফুড ভিলেজ আছে। তারা দুজনে সেখানে ঢুকে পড়ল। কণা জিজ্ঞেস করল, কি অর্ডার দিব? সন্ধ্যা ভেবে বলল, পিৎজা, বার্গার, কাচ্চি, কালা ভুনা, চটপটি, দই, আচার। কণা গালে হাত দিয়ে বলল, এই কয়েকটা জিনিস খেলে তোর পেট ভরবে। আর নাম বল। দরকার হলে পুরো দোকানের সব খাবারই আমি অর্ডার দিব। সত্যি? দাঁত বের করে হেসে বলল সন্ধ্যা, হ্যাঁ, আমি তো বিল গেটসের আত্মীয়। আমি কোটিপতি। আচ্ছা আচ্ছা, বুঝে গেছি তুমি গরিবস। জাস্ট বার্গার আর কাচ্চি খাওয়া। কণা বার্গার আর কাচ্চি অর্ডার দিল। খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে দেখল অলরেডি 6টা বেজে গেছে। সন্ধ্যা কণার হাতে ধরে জোরে হাঁটা ধরল। হলে গিয়ে লিখতে বসতে হবে।
চারিদিকে রাস্তার কৃত্রিম আলো জ্বলে উঠছে। রাজশাহী মানেই আলাদা রকম শান্তি। আর সন্ধ্যা বা রাতে রাজশাহী শহরের সৌন্দর্য দ্বিগুণ। হাঁটার তালে সন্ধ্যা কণার হাত ছেড়েই জোরে জোরে হেঁটে চলছে। তার এখন সৌন্দর্যে মুগ্ধ হয়ে থাকলে অ্যাসাইনমেন্ট আর লিখতে হবে না। এদিকে কণাটাও সন্ধ্যার সাথে হেঁটে পায়ে পা মেলাতে পারছে না। অজ্ঞত ধীর পায়েই চলতে লাগল। এদিকে ঝড়ের বেগে সামনে না তাকিয়ে হাঁটতে হাঁটতে আকস্মিক কিছুর সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে যেতেও নিজেকে সামলে নিল। বিরক্তি রাগের চরম পর্যায়ে সন্ধ্যা মাথা উঁচু করে কিছু বলার জন্য মুখ খুলতে নিলে দেখে একটা লোক পরনে সাদা এপ্রন, গলায় স্টেথোস্কোপ, ফোনে কথা বলতে বলতে সন্ধ্যার পাশ দিয়ে চলে যেতে নিলে সন্ধ্যা বলে উঠল, দেখে হাঁটতে পারেন না নাকি? চোখ কি এপ্রনের পকেটে ঢুকিয়ে হাঁটেন? আশ্চর্য! লোকটা কথাটা শুনেই দাঁড়িয়ে গেল। কিয়ৎক্ষণ চুপ করে থেকে ঘাড় বেঁকিয়ে তাকাল। দেখল সবুজ রঙের সেলোয়ার কামিজ পরিহিত মেয়ে, লম্বা কেশ ছাড়া, হাঁটুতে এসে গড়াগড়ি খাচ্ছে। লোকটা কেশের দিকে তাকিয়ে বলল, এক্সকিউজ মি, ইটস নট মাই ফল্ট। কথাটা বলেই চলে গেল লোকটা। সন্ধ্যা উল্টো দিকে ঘুরে ছিল বিধায় লোকটার মুখ দেখতে পেল না। কথাটা শুনেই পেছনে ফিরে দেখে লোকটা চলে যাচ্ছে। কি এক জ্বালা ধাক্কা! কি শুধু ডক্টর লোকদের সাথেই খেতে হবে নাকি? আশ্চর্য! কণা সন্ধ্যাকে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে এসে বলল, দাঁড়ায় আছিস কেন? তোর জন্য দাঁড়ায় আছি, চল এখন। রাতের ভার্সিটি থেকে ফিরতে ফিরতে রাত 8টা বেজে যায়। বাসায় এসেই জানতে পারল তার ভাই আজকে নাইটে ঢাকা ফিরছে। রাত কথাটা শুনেই চটজলদি বড় ভাইয়ের রুমটা গুছিয়ে রাখে। কারণ এই কয়দিন ভাইয়ের রুমেই ঘুমিয়েছে সে। তার ভাই তার রুমে কাউকে এলাও করে না। আর রাতের ভীষণ পছন্দ তার ভাইয়ের রুম। নিজের রুমটাও ভাইয়ের রুমের মতো সাজাতে চেয়েছে, কিন্তু ভাইয়ের রুমের মতো ভাইবোটা আসে না। দরজার সামনে এসে আরেকবার দেখে নিল, না, সব ঠিকঠাকই আছে। দরজাটা চাপিয়ে নিজের রুমে চলে আসলো। আমেনা বেগম খাবার খাওয়ার জন্য ডাকলে রাত জানায় বাহিরে খেয়ে এসেছে। এদিকে সন্ধ্যা হলে ফিরেই সারারাত ধরে অ্যাসাইনমেন্ট লিখে ভোরের দিকে আর চোখ মেলে রাখতে না পারলে ওভাবেই ঘুমিয়ে পড়ে। রাতের ঘুম ভাঙে সকাল 8টার দিকে। হাই তুলতে তুলতে রুম থেকে বেরিয়ে বসার ঘরে আসতেই দেখে তার ভাই সোফায় বসে ফোন স্ক্রোল করছে। রাত স্মিত হেসে ভাইয়ের পাশে বসে বলল, ভাইয়া কখন আসছো? রাতের বড় ভাই আর চোখে একবার রাতের দিকে তাকিয়ে ফের চোখ ফোনের দিকে তাক করে বলল, 3টার দিকে। ওহ আচ্ছা। আজ হসপিটালে যাবা নাকি? না। রাত্রি টেবিলে একটা রিপোর্ট দেখতে পেয়ে বলল, এটা কিসের রিপোর্ট? শ্রেয়ার মায়ের রিপোর্ট। ওহ, দিয়ে আসব। যা। রাত রিপোর্টটা নিতে গিয়েও আর নিল না। সন্ধ্যা তো বাসায় নেই, গিয়ে কি করবে? থাক ভাইয়া, তুমিই দিয়ে আসো। রাত রুমে চলে গেল। রাতের ভাই ফোনটা পকেটে ভরে রিপোর্টটা নিয়ে হাঁটা ধরল। শ্রেয়াদের ফ্ল্যাটে এসে কলিং বেল বাজালে দরজাটা খুলে দেয় শ্রেয়া। দরজার সামনে রাতের বড় ভাইকে দেখে অবাক হয়ে বলল, আশার, তুই কবে ফিরলি? আশার রিপোর্টটা শ্রেয়ার হাতে দিয়ে বলল, আন্টির রিপোর্টটা। সেদিন ইমার্জেন্সি থাকায় হুট করে চলে যেতে হয়েছে, যার জন্য দিয়ে যেতে পারিনি। আচ্ছা, ভেতরে আয়। না, হাসছি আমি, কাজ আছে। আশার চলে গেল। নজরুল ইসলাম রুম থেকে বেরিয়ে বললেন, কে এসেছে? শ্রেয়া দরজা আটকাতে আটকাতে বলল, আশার এসেছিল মায়ের রিপোর্টটা দিতে। ওহ, চলে গেছে ভেতরে না এসেই। হু, ব্যস্ত মানুষ, সে কি আর ভেতরে এসে সময় ওয়েস্ট করবে নাকি? বেশ পাংচুয়াল ছেলেটা। হুম। রাগী বাট মানুষটা ভীষণ ভালো। আমেনা আপা ছেলে দুটোকে মানুষের মতো মানুষ বানিয়েছেন বলতে হবে। হ্যাঁ। একা হাতে স্বামীহারা হয়ে সমাজের মধ্যে থেকে সন্তান মানুষ করা খুবই কষ্টকর নারীদের জন্য।
কিন্তু আন্টি জব করে, সংসার, সন্তান, জব সব একা হাতে অনেকটা কষ্ট করেই সামলিয়েছে। নজরুল ইসলাম দীর্ঘশ্বাস ফেলে রুমে চলে আসলেন। বড় মেয়ের মুখে আজ এসব কথা কেমন যেন তিতা লাগল। সন্ধ্যাকে সে মানুষের মতো মানুষ বানাতে পারলেও সে আদর্শ পিতা হতে পারেনি শুধুমাত্র তার এই বড় মেয়ের জন্য। মেয়েটার মুখ থেকে কত বছর হয়ে গেল বাবা ডাকটা শুনে না। একটুখানি বাবা ডাকটা শোনার জন্য বুকটা হাহাকার করে। সন্ধ্যা 10টার দিকে রেডি হয়ে ডিপার্টমেন্টে চলে আসে। অ্যাসাইনমেন্ট জমা দিয়ে চলে যায় প্রেজেন্টেশন প্রেজেন্ট করতে। সন্ধ্যা আজ হোয়াইট কালারের শাড়ি পরেছে। কথা ছিল হিজাব বাঁধবে, কিন্তু সময়ের অভাবে হিজাব না বেঁধেই চুলগুলো হাত খোপা করে চলে এসেছে। প্রেজেন্টেশন ভালোমতো শেষ করে কণা আর সন্ধ্যা ভার্সিটি থেকে বেরিয়ে ক্যাম্পাসে আসে। কণা ফোনটা বাড়িয়ে দিয়ে বলল, দোস্ত ছবি তুলে দে। শাড়ি পরেছি, ছবি না তুললে হয় নাকি? সন্ধ্যা ছবি তুলে দিল। কণা এবার ফোনটা ক্যারে নিয়ে বলল, তুই দাঁড়া, আমি তোর পিক তুলে দেই। কথাটা বলেই সন্ধ্যার চুলগুলো খুলে দিল। সন্ধ্যা পুকুর পাড়ে বসল। এই পুকুর পাড়টা সন্ধ্যার ভীষণ প্রিয়। কত কষ্ট স্মৃতি জড়িয়ে আছে। খুব মন খারাপ হলে এখানটায় এসে বসে। এই পুকুরটাও হয়তো চিনে সন্ধ্যাকে। হুটহাট তিক্ত অনুভূতি মনে পড়লেই এখানটায় এসে কেঁদে হালকা করত নিজেকে। কণা পেছনে থেকে সন্ধ্যার ছবি তুলে দিল। ছবিটা এমন যে সন্ধ্যা পুকুর পাড়ে বসে আকাশের দিকে তাকিয়ে কিছু ভাবছে। বেশ কয়েকটা ছবি তুলে দিল। তারপর হলে ফিরে আসলো। আজ সন্ধ্যায় খালার বাসায় যাবে। দুপুরে দুজনে মিলমিশ করে হালকা পাতলা রান্নাবান্না করে খেয়ে নেয়। খাওয়া শেষে সন্ধ্যা ফোন নিয়ে বিছানায় বসে ফোনের ছবিগুলো দেখে। পুকুর পাড়ে বসার ছবিটা ফেসবুকে আপলোড দিল। ক্যাপশন দিল, ভাবনায় ভাবান্বিত সন্ধ্যা। সন্ধ্যা হলেই কণার থেকে বিদায় নিয়ে খালার বাসায় চলে যায়। আসার সন্ধ্যা হলে বেলকনিতে বসে কফির মগ নিয়ে সারাটা দিন রুমেই কাটিয়ে দিয়েছে। এখন বেকনিতে বসে সন্ধ্যার সৌন্দর্যে ব্যস্ত শহরকে দেখছে। হঠাৎ ফোনে নোটিফিকেশন পেতেই পকেট থেকে ফোনটা বের করে। ফোনের স্ক্রিনে তাকাতেই মুহূর্তে কিছু দেখতে পেয়ে মুচকি হাসে। অবাক করার বিষয় হলো আশারকে কখনো কেউ হাসতে দেখেনি। সব সময় গম্ভীর মুখটাই দেখে সবাই অভ্যস্ত। রাত সে কবে তার ভাইকে হাসতে দেখেছে মনে করেও বলতে পারবে না। সেই আশার অবশ্য আনমনে একাকী হেসে বেড়ায়। ফোনটা বুকের বা পাশে চেপে ধরে চোখ বন্ধ করে বলল, এত কাছে এসেও তোমরা মুখশ্রীটা দেখা হলো না। এই আফসোস নিয়ে খুবই হতাশ আমি। তোমাকে সামনাসামনি দেখার অসুখটা ক্রমশ বেড়েই চলছে সন্ধ্যাবতী। তোমাকে দেখার তৃষ্ণায় তৃষ্ণার্ত করে রেখে গেলে আমাকে। আরেকটি নতুন প্রভাতের সূচনা, নতুন প্রভাত, নতুন কোনো সংবাদ নিয়ে হাজির হয় দোরগোড়ায়। কখনো এক আকাশ সমান আনন্দ নিয়ে তো কখনো এক সমুদ্র সমান কষ্ট নিয়ে। গতকাল সন্ধ্যার দিকে সন্ধ্যা এসেছিল খালার বাসায়। রাতটা থেকেই সকালে উঠে চটজলদি ব্রেকফাস্ট করে নিল। সন্ধ্যার খালা আজকের দিনটা থেকে যেতে বলেছিল, কিন্তু সন্ধ্যা থাকেনি। 9টা বাজলেই বেরিয়ে পড়ে স্ট্যান্ডে এসে টিকিট কিনে গাড়িতে উঠে বসে। রাত আজ ভার্সিটি যাবে না বলে মনস্থির করছে। আকাশটা মেঘলা দেখে রুম থেকে বের হলো। একটু ছাদে যাবে ঠান্ডা বাতাস খেতে। ড্রয়িং রুমে মাকে বসে থাকতে দেখে বলল, ভাইয়া চলে গেছে। আমেনা বেগম টিভি দেখতে দেখতে বললেন, হ্যাঁ, কেবলই গেল হসপিটালে। রাত কিছু না বলে ঘর থেকে বেরিয়ে যেতে নিলে আমেনা বেগম পেছনে থেকে বলে উঠে, কোথায় যাচ্ছিস? রাত পেছনে না ফিরেই বলল, ছাদে যাচ্ছি হাওয়া খেতে। ছাদে আসতেই দেখতে পেল ছাদে রাত ব্যতীত আরও একজন আছে। রাত আস্তে আস্তে ছাদের কিনারায় গিয়ে বলল, কি ব্যাপার সরিষার তেল এ সময় ছাদে যে? শরীফা চমকে উঠল রাতের কণ্ঠস্বর শুনতে পেয়ে। তড়িৎ গতিতে কান থেকে ফোনটা নামিয়ে রাতের দিকে তাকিয়ে বলল, আপনি আবার আমাকে সরিষার তেল বলছেন?
সমস্যাটা কি ভাই? আমার নাম শরীফা নট সরিষা। রাত হাসতে হাসতে বলল। তুই শরীফ নাকি শরীফা? শরীফা রাগান্বিত হয়ে তাকাল। তর্জনী তুলে বলল, নাম ভেঙানো যে কবিরা গুনাহ সেটা জানেন? না জানলে আজ জেনে নিন। একদম আমার নাম ভেঙাবেন না। আজ মাকে বলবো আলু ভর্তা বানাতে। সরিষার তেল লাগলে একটু দিস তো। শরীফা আশেপাশে তাকাল। কিছু পেল না ছুঁড়ে মারার জন্য। তাই ছাদ থেকে চলে যেতে যেতে বলল, গজব পড়বে আপনার মাথায়। বউ জুটবে না কপালে। যারে ভালোবাসবেন তাকে জীবনেও পাবেন না এই বলে রাখলাম। শকুনের দোয়ায় গরু মরে না। যখন মরবে তখন কেঁদেও কুল পাবেন না হু। শরীফা চলে গেল। রাত ছাদের রেলিংয়ে হাত দিয়ে আকাশের দিকে তাকাল। কালো আকাশটার দিকে তাকিয়ে বলল, ও মেঘ ভালোবাসি কি না জানি না, তবে কেউ একজন আছে যাকে দেখলে ভীষণ ভালো লাগে। ইচ্ছে করে তাকে শুধু দেখতেই থাকি। তার বিরক্তিকর মাখা মুখ, তার প্রথম হাসি আমি বড্ড ভালোবাসি। এই অনুভূতির নামটা কি জানো? জানলে আমার ঠিকানায় পাঠিয়ে দিও উত্তর। কথাটা বলেই আনমনে হেসে ফেলে রাত। আশার হসপিটালে আসতে আসতেই জানতে পেল আজ তার একটা অপারেশন আছে। সেটা দুপুরের দিকে আশার নিজের কেবিনে আসতেই দেখতে পেল আরাফাত বসে আছে। আশার চেয়ার টেনে বসতেই আরাফাত ফোনটা পকেটে ঢুকিয়ে বলল, কি খবর তোর? আশার ফাইল দেখতে দেখতে বলল, ভালো, তোর? ভালো। ফাইল দিয়েছিস সন্ধ্যাকে? আশার ফাইলটা দেখা বন্ধ করে আরাফাতের দিকে তাকিয়ে বলল, সন্ধ্যা? হু, শ্রেয়ার বোন তো? হু। দিয়েছিস? হ্যাঁ দিয়েছি, কেন? শ্রেয়ার যে বোন আছে তাও আবার এত সুন্দর, আগে তো বলেনি আমাদের। আশার ফাইল দেখতে দেখতে বলল, কেন আগে বললে কি করতি? ক কি করতাম আবার? ওই তো, যেটা ভাবছিস সেটা কশ্চিনকালেও হতো না। তাই ওসব ভেবে লাভ নেই। যেটা আছে সেটাকে আঁকড়ে ধরে থাক, ওটাকে হারালে কপালে আর মেয়ে জুটবে না। অপমান করছিস আমাকে? না, বাস্তবতা জানিয়ে দিলাম। তোর কপালেও তো মেয়ে জুটবে না। আশার ভ্রু কুঁচকে বলল, কে বলল? কে আবার? আমি বলেছি। মা বলেছি। আন্টিকে রেডি থাকতে বলিস, খুব শীঘ্রই বিয়ের কার্ড পাঠাবো। আরাফাত বিস্ময় হয়ে বলল, কি? তুই করবি বিয়ে? এটাও বিশ্বাস করা লাগবে? কেন, অবিশ্বাস্য নাকি এটা? তা নয় তো কি? কদিন আগেও তো বললি বিয়ে টিয়ে করবি না। এখন মনে হলো করা উচিত। দিন শেষে কাজ করে বাড়ি ফিরে কাউকে তো দরকার। বুঝতে পেরেছি বন্ধু। ডাল মে কুচ কালা হে, অ্যাম আই রাইট ব্রাদার? মেয়েকে সেটা বল। ছবি দেখা। আমিও দেখব কন হো ও লাড়কি জিসনে মেরা দোস্তোं का दिल जीत लिया। মুঝে ভি দেখো না, হ্যাঁ মেরা হোনেওয়ালি ভাবি কো। তুই চিনিস তাকে? ইভেন সবাই চিনে। আরাফাত ভেবে বলল, কে ভাই? নাম বল। বুঝতে পারতেছি না ঠিক কার কথা বলতেছিস। সময় হোক। সময় হলেই জানবি, এখন তুই তোর কেবিনে যা। আমার অপারেশন আছে, রেডি হতে হবে। আচ্ছা যাচ্ছি, অপারেশন শেষে আমি আসছি, তখন বলবি সেকে। আরাফাত চলে গেল। আশার রেডি হয়ে নিল অপারেশন এর জন্য। সন্ধ্যার বাসায় ফিরতে ফিরতে বিকেল গড়িয়ে যায়। বাসায় ফিরে ফ্রেশ হয়ে মায়ের রুমে আসে। সন্ধ্যার মা শুয়ে আছে। সন্ধ্যা মায়ের পাশে বসে বলল, মা উঠবে একটু? সন্ধ্যার মা শোয়া থেকে উঠে বসে বলল, সন্ধ্যা? হু। কখন এসেছিস? একটু আগেই। উঠবে? তোমাকে নিয়ে হাঁটতে বের হতাম। সন্ধ্যা তার মাকে নিয়ে সতর্কতার সহিত বাসা থেকে বের হল। বাসার সামনেই মাঠ, চারিদিকে ইট দিয়ে ঘেরাও করা। সন্ধ্যা মাকে নিয়ে ঘাসের উপর বসল। বিল্ডিংয়ের পিচ্চি ছেলেপেলেরা খেলাধুলা করছে। সন্ধ্যা মায়ের এক হাত জড়িয়ে কাঁধে মাথা রেখে ছুটন্ত ছেলেপুলেদের দেখে চলছে।
জীবনটা তো তখনই সুন্দর ছিল যখন মনের ভেতর কেউ ছিল না। সারাদিন খেলাধুলা পড়াশোনা নিয়েছিল। অথচ একটা মানুষকে ভালোবেসে জীবনের সব সুখ বিসর্জন দিয়ে দিতে হলো। হঠাৎ দূরে নিখিলের মুখ দেখতে পেয়ে কিঞ্চিত পাথরের মূর্তির মতো থম মেরে রইল। শ্রেয়া আর নিখিল আসছে। লোকটার শরীরে হোয়াইট শার্ট আর শ্রেয়া সে আজ লাল টুকটুকে শাড়ি পরেছে। আহ, কি সুখ তাদের, তাই না? নিখিল রিকশা থেকে নেমেই সন্ধ্যাকে দেখে শ্রেয়ার থেকে নিজের হাত ছাড়াতে চাইলে শ্রেয়া আরও চেপে ধরে। বিষয়টা নজরে আসে সন্ধ্যার। সন্ধ্যা তাচ্ছিল্যের একটা হাসি দেয়। নিখিলের হাত ধরেই এগিয়ে এসে বলল, মাকে নিয়ে নিচে এসেছিস কেন? সন্ধ্যা দৃষ্টি অন্যদিকে তাক করে বলল, সেটার কৈফিয়ত তোকে দিতে হবে আমার। ভালোভাবে কথার উত্তর দেওয়া যায় না। সব সময় তারা তারা কথা কেন বলিস? তুই কেন সবসময় বেহায়ার মতো সেধে সেধে আগ বাড়িয়ে আমার সাথে কথা বলতে আসিস? একটুও কি লজ্জা শরম নেই তোর? শ্রেয়া চেতে গেল। কিছু বলার জন্য উদ্যত হলে নিখিল শ্রেয়ার হাত টেনে নিয়ে হাঁটা ধরে। শ্রেয়া রেগে তাকায় নিখিলের দিকে রাগান্বিত হয়ে বলে, দেখলে ও আমার সাথে কিভাবে কথা বলল? নিখিল বিরক্ত হয়ে বলল, ঠিকই তো বলেছে। কি, তোমার কি পুরনো প্রেম জেগে উঠতেছে সন্ধ্যাকে দেখে? পুরনো প্রেম কেন হবে? ভুলে যেও না তুমি জাস্ট আমার দয়ার পাত্র। ভুলেও সন্ধ্যাকে কষ্ট বা ঠেস মেরে কথা বলার চেষ্টা করবে না। তা না হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। কি করবে তুমি? যেটা 2 বছর আগে করার কথা ছিল সেটাই করব। কথাটা বলেই নিখিল শ্রেয়াকে রেখেই চলে গেল। চারিদিকে আধার ঘনিয়ে আসল। মাগরিবের আজান কানে আসতেই সন্ধ্যা মাকে বলল, চলো বাসায় যাই। সন্ধ্যার মা উঠে দাঁড়াল। আমেনা বেগম এসেছিল নিচে ময়লা ফেলতে। সন্ধ্যা আর সন্ধ্যার মাকে দেখতে পেয়ে এগিয়ে এসে বলল, আপা আপনি নিচে যে। সন্ধ্যার মা মেয়ের হাত ধরে বলল, আরে আমেনা আপা না। হ্যাঁ, ওই তো সন্ধ্যার সাথে আসলাম একটু। এসেছেন, ভালোই করেছেন। আজ চলুন আমার বাসায়, 1 কাপ চা তো খাওয়াই যায়। সন্ধ্যা আশেপাশে তাকিয়ে বলল, আন্টি সন্ধ্যা হয়ে এসেছে। আজ না, বরং অন্য কোনো দিন। না না, আজই চলো সন্ধ্যা। আন্টির বাসাটা দেখে নিও। সন্ধ্যার মা সন্ধ্যাকে বলল যেতে। সন্ধ্যা মাকে নিয়ে আমেনা বেগমের সাথে চললেন। 4th ফ্লোরে এসে আমেনা বেগম দরজায় কলিং বেল চাপতেই রাত দরজাটা খুলে দিল। খুলেই সন্ধ্যার মুখটা দেখতে পেয়ে ভীষণ চমকাল। আপনা আপনি মুখ থেকে বেরিয়ে আসল, আরে সন্ধ্যা তারা যে। সন্ধ্যা ইতস্তত বোধ করল। আমেনা বেগম ছেলেকে দরজার সামনে থেকে সরিয়ে সন্ধ্যাদের নিয়ে ভেতরে ঢুকল। সোফায় বসতে বলে আমেনা বেগম চললেন রান্নাঘরে চা বানাতে। রাত সোফার অপর প্রান্তে বসে বলল, কবে আসলেন? আজই আসলাম। আবার চলে যাবেন? জরুরি ক্লাস পড়লে তো যেতেই হবে। পড়াশোনা শেষ করে কি করার ইচ্ছে আপনার? ভাবিনি এখনো। কথার মাঝে হুট করে আকাশের বুক চিরে উদয় হয় ঝড়ের বিদ্যুৎ ও চমকায়। রাত উঠে জানালা লাগিয়ে দেয় বসার ঘরের। তারপর ছুটে রুমের জানালা বন্ধ করতে। এর মধ্যে হঠাৎ কলিং বেল বেজে উঠে। বসার ঘরে কেউ নেই। দরজা খুলবে কি খুলবে না ভাবতে ভাবতেই সন্ধ্যার মা বলল, দরজাটা খুলে দিয়ে আয়। সন্ধ্যা মায়ের কথা মতো দরজা খুলে দিল। আশার ভিজে গেছে। মাথার চুল হাত দিয়ে মাথা নিচু করে ঝাড়তে ঝাড়তে বলল, এতক্ষণ লাগে দরজা খুলতে নাকি? সন্ধ্যা ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। আশার মাথা উঁচু করে তাকাতেই দেখতে পেল সন্ধ্যাকে। ভালো করে আবার নিজের ফ্ল্যাট নম্বর দেখে নিল সে। না, ঠিকই তো, ঠিক ফ্ল্যাটেই তো এসেছে সে। সন্ধ্যা দরজার সামনে থেকে সরে দাঁড়ালো। আশার ভেতরে ঢুকলো। সন্ধ্যা দরজা আটকে দিল অতপর। এদিকে সোফায় সন্ধ্যার মাকে দেখতে পেয়ে আশার এগিয়ে এসে বলল, আসসালামু আলাইকুম আন্টি।
ওয়ালাইকুম আসসালাম বাবা। আশার, কেমন আছো তুমি? ভালো আছি। তো আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আমরাও। রাত রুম থেকে বের হয়ে ভাইকে দেখতে পেয়ে এগিয়ে এসে বলল, আরে ভাইয়া, কখন এসেছো তুমি? ভালোই হবে, সবাই মিলে চা খাওয়া যাবে একসাথে। আমেনা বেগম চা নিয়ে আসলেন। আশারকে ভেজা দেখে তড়িঘড়ি করে বললেন, ভিজে গেছিস তো তুই, যা পাল্টে আয় তাড়াতাড়ি। আশার চলে গেল পোশাক পাল্টাতে। সন্ধ্যার কেমন যেন লাগছে সবার মাঝে নিজেকে এভাবে দেখে। নিজের বাসায় চলে যেতে ইচ্ছে করছে এখন তার। আশার পোশাক বদলে ব্লু টি শার্ট আর ট্রাউজার পরে আসলো। আমেনা বেগম ছেলের হাতে কফির মগ তুলে দিলেন। আশার একাকী বসলো। সন্ধ্যা যখনই আশারকে দেখছে কিভাবে যেন দুজনের চোখাচোখি হচ্ছে, আর আশার কিভাবে যেন তার দিকে তাকাচ্ছে। ল্যাপটপে কাজ করতে করতে কফি খাচ্ছে আশার। সন্ধ্যার আরও অস্বস্তি হচ্ছে এর জন্য। রাত সন্ধ্যার ঠিক সামনের সোফায় বসে চায়ের মগটা হাতে নিয়ে বলল, ভাই, বাসায় আসতে না আসতেই আবার কাজ নিয়ে পড়লে তুমি? দেখো না কে এসেছে। সন্ধ্যা তারা এসেছে, আন্টির মেয়ে। পরিচয় হও তার সাথে। আশার ল্যাপটপ থেকে চোখ সরিয়ে সন্ধ্যার দিকে তাকিয়ে বলল, পরিচয় তো তুই দিয়েই দিলি, আর কি জানার আছে? সন্ধ্যা ভরকে গেল আশারের এমন বিহেভিয়ারে। কথার ধরন এমন কেন লোকটার? কোনো রকম চাটা খেয়ে বলল, আন্টি, এবার তাহলে আমি আসি। আর একটু থাকো না মা। রাতও তাল মিলিয়ে বলল, সন্ধ্যা তারা, আর একটু থাকুন না প্লিজ। না না, অন্য আরেকদিন আসবো, আজ উঠি। মা, চলো তো। সন্ধ্যা তারা তার মাকে নিয়ে চলে গেল। আশা সন্ধ্যার যাওয়ার পানে তাকিয়ে কিছু একটা মনে হতেই রাতের উদ্দেশ্যে বলল, যার নাম যা তাকে সেটা বলে ডাকতে অভ্যস্ত হ। তারা, সেটা আবার কি রে? নাম তো সন্ধ্যা, সুতরাং সন্ধ্যা বল, তারা বলতে যাস কেন? কথাটা বলেই বসা থেকে উঠে রুমে চলে আসলো। চলবে।